আসসালামু আলাইকুম। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ক্লাসের উদ্দেশ্য হলো আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য উন্মেষ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ার থেকে তোমাদেরকে যে দাগানো বইগুলা প্রোভাইড করি, সেই দাগানো বইগুলা কিভাবে পড়তে হবে এবং এই দাগানো বইগুলা থেকে প্রতি বছর কিভাবে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে কি ভাষায় প্রশ্ন করা হয়, সেই জিনিসগুলো আমরা আজকে একদম বইয়ের পেজ টু পেজ ধরে ধরে দেখবো। হ্যাঁ, আজকে আমরা কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়ন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতেই বলে নেই, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ভাইয়া আমরা লাল সবুজে দাগানো বইয়ের মানে কি বুঝি। লাল সবুজে দাগানো বইয়ের মানে হলো যে আমরা প্রতি বছর যে জায়গাগুলা থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলাকে অ্যানালাইসিস করে দুইটা ক্যাটাগরি করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে একদম এসেনশিয়াল টু নো, যে জিনিসগুলা সম্পর্কে তোমার ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই জানতে হবে, সেই জিনিসগুলাকে বলি আমরা লাল। অন্য ভাষায় আমরা এগুলাকে বলতে পারি এগুলা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর কিছু জিনিস থাকে যেগুলা জানলে ভালো ভালো মার্কস ক্যারি করার জন্য যেগুলা জানা জরুরি, সেগুলাকে বলতে পারি আমরা বেটার টু নো। হ্যাঁ, এবং সেই জিনিসগুলাকে আমরা সবুজ কালিতে দাগিয়েছি। এখন আমরা বলি লাল এবং সবুজ, কিন্তু বইতে দেখা যায় কমলা কালি, সেটারও একটা ব্যাখ্যা আছে। লাল মার্কার দিয়ে দাগালে পিডিএফ এ ভালো দেখা যায় না, এই জন্য আমরা যে কমলা কালারের যে কালিটা আছে সেটাই আমাদের লাল কালি। হ্যাঁ, মানে এই লাল কালির এই লাইনগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, আর সবুজ কালির গুলা একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন অনেকে জিজ্ঞাসা করবে যে ভাইয়া তাহলে কালো লাইনগুলা পড়তে হবে কিনা। কালো লাইনগুলা বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি দরকার পড়ে না। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় আমরা বোঝার জন্য বলি যে কালো বা কালো মানে হচ্ছে যেগুলা আমরা লাল সবুজ কোনো কিছুতে দাগ দিইনি, সেই লাইনগুলাও বোঝার জন্য কিছু কিছু ক্ষেত্রে পড়তে হবে। হ্যাঁ, এবং কোন কোন জায়গায় কিভাবে পড়তে হবে সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। ওকে, তাহলে লেকচারটা শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে ভূমিকার অংশে সবুজ কালিতে দাগানো আছে যে বিজ্ঞানীদের কাছে আমাদের এই প্রকৃতিটা দুইটা ভাগে বিভক্ত। কি কি সেটা? পদার্থ আর হচ্ছে বিকীর্ণ শক্তি। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে কয় ভাগে বিভক্ত, হ্যাঁ, অথবা কি কি আছে এভাবে, যদি দেয় আর কি, দেওয়ার সম্ভাবনাটা খুবই কম। হ্যাঁ, আবার হচ্ছে বিভিন্ন পরমাণু তাপ শক্তি দ্বারা উদ্দীপিত হয়, এই জিনিসটা আমাদের নলেজে জানা জরুরি। বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন বেসড কিছু প্রশ্ন আসে, নিচের কোনটি সঠিক কোনটি সঠিক নয়, সেখানে এ ধরনের প্রশ্ন আসতে পারে যে তাপ শক্তি দ্বারা উদ্দীপিত হয় নাকি আলোক শক্তি দ্বারা উদ্দীপিত হয়। হ্যাঁ, সেই জিনিসটা সম্পর্কে একটু এখান থেকে জানতে হবে আর কি। আর এরপরে যে প্রশ্নগুলো এসেছে দেখো, এখানে আমরা বোল্ড করে রেখেছি জে জে থমসনের নামটা। এখান থেকে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রন আবিষ্কার করেন কে। তো আমরা তো জানি জে জে থমসন, ক্লাসে তোমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে আরো ডিটেলস আমরা আলোচনা করেছি কিভাবে কোনটা মনে রাখতে হবে। আর এরপরে আরেকটা জায়গায় দেওয়া আছে যে ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাকালে ইলেকট্রন আবিষ্কার করা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন কিন্তু দুইটা। একটা হচ্ছে কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করা হয়, অ্যান্সার হচ্ছে ক্যাথোড রশ্মির মাধ্যমে। আরেকটা হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করেন, জে জে থমসন। আরেকটা প্রশ্ন হতে পারে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করা হয়েছে বা কোন মৌলিক কণিকা আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো এই জায়গাতে আমরা তিনটা যে মার্ক করলাম, থমসন, ক্যাথোড রশ্মি এবং ইলেকট্রন, তিনটা জিনিসই 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা অনেক পরমাণু মডেল সম্পর্কে জানি, তবে বেসিক পরমাণু মডেল আমাদের আছে তিনটা: রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, আর কোয়ান্টাম বলবিদ্যা। তো নাম তিনটা জানতে হবে, সবুজ কালিতে দেওয়া। আর সালগুলা কি পড়বো কিনা সবাই জিজ্ঞাসা করে। দেখো আমরা ইনফরমেটিভ নিউমেরিক্যাল ইনফরমেশন গুলো একটু কম মনে রাখতে বলি, কারণ নিউমেরিক্যাল ইনফরমেশন দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষার রিসেন্ট বছরগুলোতে এত বেশি আসছে না, এবং নিউমেরিক্যাল ভ্যালু গুলা মনে রাখা অনেক টাফ। তবে কিছু কিছু নিউমেরিক্যাল ভ্যালু মনে রাখতে হয়, যেগুলা মনে রাখতে হয় লাল কালিতে দাগানো আছে। হ্যাঁ, বই খুললেই দেখতে পারবা। আচ্ছা, এর পরের যে পোর্শনটা চলে আসবে আমাদের, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এখন রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করছেন, তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি কে করেছেন। তাহলে অ্যান্সার কি? রাদারফোর্ড। ঠিক আছে। তো এখন
এই রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করেছেন? অ্যান্সার হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তারপরে একটা লাইন আছে, ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, সেটাকে বলা হয় আলফা কণা। তাহলে এখান থেকে পরীক্ষায় বিভিন্ন ভাবে প্রশ্ন দিতে পারে আলফা কণার বৈশিষ্ট্য দিয়ে। এই জায়গাটা পুরোটুকুই পড়তে হবে। কিভাবে বুঝলাম পুরোটুকু পড়তে হবে? জাস্ট এই জায়গাতে একটা থার্ড ব্রেকেট দেওয়া আছে, জাস্ট এই জায়গাটা তোমরা যদি খেয়াল করো, এই জায়গাটাতে একটা থার্ড ব্রেকেট দেওয়া আছে এইভাবে। থার্ড ব্রেকেট মানে হচ্ছে এই ব্রেকেটের মাঝখানে সম্পূর্ণ অংশই হচ্ছে লাল। আমি যদি সম্পূর্ণ অংশকে লাল কালিতে বোল্ড করতাম তাহলে এটা পড়তে কষ্ট হতো। এজন্য যে জায়গাতে খুব বেশি লাইন, পুরা প্যারাটা লাল করতে হবে, সেখানে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আলফা কণার চার্জ কত, বলেই দিল ধনাত্মক চার্জ। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আলফা কণার ভর কত। যেহেতু আলফা কণা হচ্ছে হিলিয়াম, আমরা জানি হিলিয়ামের ভর হচ্ছে 4, তার মানে আলফা কণার ভর সংখ্যাটাও হবে কত? 4। ঠিক আছে, তাহলে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আলফা কণাতে কতগুলা প্রোটন থাকে। হিলিয়ামে যেহেতু 2টা প্রোটন থাকে, আলফা কণাতেও 2টা প্রোটন থাকে। কতগুলা নিউট্রন থাকে? ভর বলেছি 4, প্রোটন যদি থাকে 2টা, তাহলে নিউট্রন কয়টা থাকবে? 4 - 2 = 2, তাহলে 2টা নিউট্রন থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে আলফা কণাতে ইলেকট্রন কয়টা থাকে? এই জায়গাটা একটু বুঝতে হবে। আমরা বললাম যে আলফা কণাতে প্রোটন আছে হচ্ছে 2টা, প্রোটন আছে হচ্ছে 2টা। ঠিক আছে, এই যে এই জায়গাতে 2টা প্রোটন আছে। হ্যাঁ, আলফা কণাতে 2টা প্রোটন আছে। হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন, তার মানে আলফা কণার মধ্যেও 2টা প্রোটন আছে। আর আলফা কণা আর হিলিয়ামের মধ্যে পার্থক্যটা কি? আলফা কণার মধ্যে আমরা জানি ধনাত্মক, মানে 2টা ধনাত্মক চার্জ তার আছে। এখন এখানে ধনাত্মক হওয়ার জন্য কিন্তু তার ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? ধনাত্মক যেহেতু, তার মানে 2টা ইলেকট্রন কম আছে। হিলিয়ামে কয়টা থাকার কথা? 2টা থাকার কথা। তাহলে আলফা কণাতে কয়টা থাকবে? 2 - 2 = 0। তাহলে আলফা কণার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0টি। তাহলে এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। আলফা কণাতে ইলেকট্রন সংখ্যা 0। নামগুলো, জিনিসগুলো মনে রাখতে হবে। নেক্সট আসতে পারে পরীক্ষায় রাদারফোর্ডের পরমাণু মডেলে ব্যবহৃত উপকরণ কোনটা, উপকরণ কোনটা, উপকরণ নয়, এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। এখন সোনার পাতের পুরুত্বটা এই জায়গা থেকে প্রশ্ন আসে। সোনার পাতের পুরুত্বটা অলরেডি দাগানো আছে, তারপরেও ভাইয়া টিক চিহ্ন দিলাম। সেটা হচ্ছে আমরা সহজে মনে রাখতে পারি, পয়েন্ট দিয়ে 0 0 0 দিয়ে 4 নাম্বার করে 4, হ্যাঁ 4 সেন্টিমিটার মনে রাখতে হবে। আর জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। এরপরে হচ্ছে যে জিঙ্ক সালফাইড হচ্ছে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। এখানে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ কোনটি। এরপরে খেয়াল করলে দেখা যাবে পরমাণুর আকার, মানে হাইড্রোজেন পরমাণুর ব্যাস, এটা আমরা আগে থেকে জানতাম 1 × 10⁻⁹ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসা কোয়েশ্চেন। তাহলে আমাদের এই যে সুন্দর করে আমরা বইগুলো তোমাদেরকে দাগিয়ে দেই, দাগায় দেওয়ার পরে আবার কোনটা কোন বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নে এসেছে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা এভাবে এভাবে বোল্ড করে পাশে ম্যাট লিখে দেই। ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, 2021, মানে 2020-21 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন হলো সেখানে এই প্রশ্নটা আসছিল, তার অ্যান্সারটা ছিল এটা। হ্যাঁ, তো সামনে যেখানেই আমরা এই ধরনের জিনিসগুলা পাবো বা এ ধরনের দাগানো জিনিসগুলা পাবো, সেটা মানে এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। তো এটা দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে স্টুডেন্টকে বোঝানো যে বইয়ের কোন জায়গাগুলোতে প্রশ্ন দিয়ে থাকে টিচাররা। তো একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করতে বসেন, তখন কিন্তু তার কাছে বইটা থাকে একটা ফ্রেশ বই। হ্যাঁ, আমাদের এরকম সুন্দর দাগানো বই কিন্তু তার কাছে থাকে না। তার কাছে যে বইটা থাকে সেটা একটা ফ্রেশ বই। তো ওই বইটা থেকে টিচারের কাছে কোয়েশ্চেন হিসেবে মনে হবে কোনগুলা, যেগুলাতে তার চোখ খুব সহজভাবে পড়বে। যেমন এখানে দেখাই যাচ্ছে যে পয়েন্ট করা লাইন, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। তাহলে এটা কিন্তু একটু মাথায় ক্যাচ করতে হবে। যেখানে কোনো পয়েন্ট করা লাইন থাকবে সেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং পয়েন্ট করা লাইনের মধ্যেও ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট সবসময়ই বেশি ইম্পর্টেন্ট, কারণ টিচারের চোখ এই জায়গাতে বেশি পড়বে। 1911 সালে, এটা তো আমরা পড়লাম, দরকার নাই, নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে এই নিউক্লিয়াস শনাক্ত করছে। এটা আমি তোমাদেরকে এর আগেও বললাম যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার প্রধান যে আমাদের ফলাফল, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস আবিষ্কার করছেন। হ্যাঁ, ওকে।
তারপর এখানে এটাকে আরেকটা কি মডেল নামে ডাকা হয়, মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের অন্য নাম কি, বা রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোন নামে পরিচিত? অ্যান্সার হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। ঠিক আছে, সীমাবদ্ধতাগুলা জাস্ট যেহেতু সবুজ কালিতে আছে জাস্ট একবার রিডিং পড়ে নিলেই হবে। বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের অ্যাকচুয়ালি আমরা এটা নিলস বোর আবিষ্কার করছেন, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে প্রথম স্থায়ী মডেল কোনটা। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল, এখানে দাগানো আছে। তো এই বোরের পরমাণু মডেলের অ্যাকচুয়ালি এটা কার উপর ভিত্তি করে হয়েছে? রাদারফোর্ডের পরমাণু মডেলে তিনটা ত্রুটি ছিল, প্রধান তিনটা ত্রুটি। কি কি ছিল? ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, আকার ভিত্তিক ত্রুটি, বর্ণালী সৃষ্টির যথার্থ ব্যাখ্যা দিতে পারেন নাই। এটাকে ভিত্তি করে বোর এইভাবে করছেন। হ্যাঁ, তো বোর পরমাণু মডেল থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে নিচের কোনটি বোর পরমাণু মডেলের স্বীকার্য, বা নিচের কোনটি বোর পরমাণু মডেলের স্বীকার্য নয়, এভাবে দিতে পারে। তিনটা পয়েন্ট আছে না, জাস্ট পয়েন্ট গুলো পড়লেই হবে। শক্তি স্তরের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা, শোষণ বিকিরণ বর্ণালীর ধারণা। ঠিক আছে, কৌণিক ভরবেগের জায়গায় মনে করলা দিয়ে দিল রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ধারণা তো আর বোর পরমাণু মডেল থেকে দেয়া যায় না, তাই না? ওকে, নেক্সট কোয়েশ্চেন এখান থেকে দিতে পারে, যেমন এই যে কৌণিক ভরবেগের যে ধারণাটা দিল এবং কৌণিক ভরবেগের পরিমাণটা হচ্ছে NH ডিভাইডেড বাই টুয়াইস পাই, এই জায়গাতে আমাদের কিছু অ্যাপ্লিকেবল কিছু কোয়েশ্চেন দিতে পারে। অ্যাপ্লিকেবল কোয়েশ্চেন কেমন দিতে পারে? যেমন বলে দিল যে দ্বিতীয় কক্ষপথের একটা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত হবে। দ্বিতীয় কক্ষপথ বলে দিছে, তাহলে n ইকুয়াল টু কত হবে? তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে কত? 2। তাহলে n ইকুয়াল টু যদি 2 হয়ে যায়, তাহলে কৌণিক ভরবেগের মানটা যদি আমি এখানে বসাই, তাহলে কত হবে? 2 ইন্টু h ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে ভ্যালুটা আসতেছে h বাই পাই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য এটা হয়ে যাবে কত? h বাই পাই। তো এইভাবে পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে তোমার। এভাবে যদি একটু কঠিন যদি কোয়েশ্চেন করতে চায় টিচাররা, এগুলা ভার্সিটিতে বেশি আসে, বেশি দেখতে পাওয়া যায়। যেমন বললো যে ক্লোরিন পরমাণুর 17তম ইলেকট্রন, হ্যাঁ 17তম ইলেকট্রনের জন্য কোনটা হবে? 17তম ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত হবে? তো এখানে অনেকেই ভুল করে 17 দিয়ে 17h ডিভাইডেড বাই টুয়াইস পাই বলে দিবে, সুন্দর করে অ্যান্সারটাও ভুল হয়ে যাবে। এখানে কি ইলেকট্রনের তম বলেছে? এখানে তো ইলেকট্রনের তম বলেনি, বলেছে কক্ষপথ কততম। 17তম ইলেকট্রনটা কোন কক্ষপথে যাবে? আমরা জানি তৃতীয় কক্ষপথে যাবে। তাহলে 17তম ইলেকট্রনের জন্য n ইকুয়াল টু কত হবে? 3 হবে। ঠিক আছে, তাহলে 17তম ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান হবে হচ্ছে 3h ডিভাইডেড বাই টুয়াইস পাই। ওকে, তাহলে এইভাবে পরীক্ষায় MCQ কোয়েশ্চেন দিতে পারে, আমরা আশা করি এগুলো অ্যান্সার করতে পারবো। নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা পরীক্ষাতে খুব ফ্রিকোয়েন্ট আসতে দেখা যায়, সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের এই হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কি কি আছে? যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। পরীক্ষায় এভাবে প্রশ্ন দিবে, নিচের কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না? ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিবে যার ইলেকট্রন সংখ্যা একের বেশি। যেমন এখানে যদি বলতো যে বেরিলিয়াম 2+, তার বর্ণালী হাইড্রোজেন দিয়ে কি ব্যাখ্যা করা যায়? বোর পরমাণু মডেল দিয়ে কি ব্যাখ্যা করা যাবে? ব্যাখ্যা করা যাবে না। বেরিলিয়াম 3+ কে করা যেতে পারে, কিন্তু বেরিলিয়াম 2+ কে কিন্তু করা যাবে না, কারণ এটা একাধিক ইলেকট্রন বিশিষ্ট। হ্যাঁ, তাহলে পরীক্ষা এভাবেও দিতে পারে যে নিচের কোন আয়নটির ক্ষেত্রে বোর পরমাণুর মডেল প্রযোজ্য নয়। হ্যাঁ, এভাবেও দিতে পারে প্রশ্ন। তাহলে এটা বুঝতে হবে তখন যে এখানে এক ইলেকট্রন বিশিষ্ট আয়নকে বোঝানো হচ্ছে, কারণ কি এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন দিয়েই আমরা বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীর ধারণা ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে চুম্বকের সাহায্যে হচ্ছে জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব, এভাবেও প্রশ্ন দিতে পারে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখার সূক্ষ্ম বিভাজন আম, আম, ঘটার প্রভাবকে কি বলা হয়? অ্যান্সার জিমেন প্রভাব। আর একইভাবে যদি কোশ্চেন করে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা বিশ্লিষ্ট হওয়াকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে স্টার্ক প্রভাব। ঠিক আছে, তাহলে এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, আমরা এগুলো পারবো। আর এরপরে রিডবার্গ ধ্রুবকের মান, এটা থেকে সরাসরি এভাবেই প্রশ্ন আসে, রিডবার্গ ধ্রুবকের মান কত, এভাবে প্রশ্ন দিয়ে দিবে। তো রিডবার্গ ধ্রুবকের মান যত, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের পরীক্ষালব্ধ মান, এটা পরীক্ষালব্ধ মান। আর এই জিনিসটা হচ্ছে
বোর পরমাণু মডেল অনুসারে মান, দুইটার কিন্তু দুই কোশ্চেন। একভাবে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে রিডবার্গ ধ্রুবকের মান কত, তখন কিন্তু অ্যান্সার করবে সেকেন্ডটা, মানে হচ্ছে 109678 যেটা সেটা, হ্যাঁ। আর যদি বলা হয় বোর পরমাণু মডেল অনুসারে রিডবার্গ ধ্রুবকের মান কত, তখন কিন্তু আমরা অ্যান্সার করব উপরেরটা 109739। এটা এককটা কিসে আছে, পার সেন্টিমিটার, এককটাও খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় এককটাও চেঞ্জ করে দেয় অনেক সময়, হ্যাঁ। ওকে, তো এখান থেকে দেখো দাগানো আছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, অলরেডি আমরা জানি। আর বোর পরমাণু মডেলের ভিত্তি কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াস, নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন অঞ্চলের ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের আলোক সম্পর্কীয় কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। তাহলে অ্যাকচুয়ালি বোর পরমাণু মডেলে আমরা তিনজনের নাম বা তিনজনের অবদান ব্যাখ্যা করতে পারি বা তিনজনের অবদান স্বীকার করতে হয়। সেটা হচ্ছে রাদারফোর্ড, তারপর হচ্ছে আমাদের এখানে আছে ম্যাক্স প্ল্যাঙ্ক, আর হচ্ছে আইনস্টাইন, ঠিক আছে। ওকে, এই জিনিসগুলো একটু আমাদের এমসিকিউ তে এভাবেই প্রশ্ন আসবে। তো যখন তোমরা বাসায় পড়বা বইগুলো, এভাবে নিজেরা কোয়েশ্চেন করে করে পড়বা, নিজেদের পড়াশোনাটা আরো ভালো ইমপ্রুভ হবে। আর টেকনিক্যাল বিষয়গুলো দেখার জন্য আমাদের রেকর্ডেড ক্লাস বা আমাদের লেকচার ক্লাস তো আছেই। রিডবার্গ ধ্রুবকের মান কত অলরেডি বলে দিয়েছি। তো এখান থেকে যে প্রশ্নটা দিতে পারে সেটা হচ্ছে এভাবে, যে তোমার উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ফিরে আসে তাহলে কোন সিরিজ তৈরি হবে, লাইম্যান সিরিজ। যদি দ্বিতীয় কক্ষপথে আসে কোন সিরিজ তৈরি হবে, বামার সিরিজ। তো এইভাবে এক একটা দিয়ে প্রশ্ন এক এক ভাবে হতে পারে, হ্যাঁ। আচ্ছা, আর নিচে একটা লাইন লিখে আছে পরমাণুর প্রতিটা শক্তি স্তর পূর্ণ সংখ্যার কোয়ান্টাম সংখ্যার গুণিতক রূপে থাকে। পূর্ণ সংখ্যার কোয়ান্টাম সংখ্যার গুণিতক রূপে থাকে, এখানে গুণিতকটা চেঞ্জ করে দিতে পারে গুণনীয়ক রূপে, কোনটি সঠিক কোনটি সঠিক নয়। ইনফরমেটিভ টাইপ কোশ্চেন রিসেন্ট বছরগুলোতে কম আসতেছে, মানে কোনটি সত্য, কোন তথ্যটি সঠিক, এই ধরনের টাইপের কোশ্চেন পরীক্ষায় কম আসতেছে। ওকে, এখন ম্যাথস চলে আসছে। তো এত ম্যাথ আমাদের যেহেতু ক্যালকুলেটর ছাড়া মেডিকেলে করা যায় না, তো ম্যাথের নিয়ে প্যানিক করার কিছু নাই। এ ধরনের ম্যাথ সাধারণত মেডিকেল ভর্তি পরীক্ষা আসে না, ওই জন্য আমরা দাগাইনি। আর বোর পরমাণু মডেলের কিছু প্রয়োগ আছে, এখানে উপরে লেখা আছে অধিক জেনে নাও, কিন্তু এই মডেলগুলা প্রয়োগ আমাদের ডিটেলস দরকার হবে না। তবে এই প্রয়োগগুলার যেই অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো লাগবে, যেমন সেগুলো দাগানো আছে অলরেডি। যেমন আর্গের সাথে আমাদের এখানে ইএসইউ, আর্গের সাথে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ারের একটা সম্পর্ক আছে, এটা জেনে নিলাম। আর হচ্ছে ইএমইউ এর সাথে ইউএসইউ এর একটা সম্পর্ক, এটা মেডিকেলে আসছিল এক সময়ে, ইএমইউ এর সাথে ইউএসইউ যার সম্পর্কটা দিতে পারে। পরীক্ষায় বলে দিতে পারে 1 ইএমইউ সমান কত ইএসইউ, হ্যাঁ, এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। আর এখান থেকে যে প্রশ্নটা দেওয়া হয় সেটা হচ্ছে দেখো, আর এন ইকুয়াল টু R1 × এন স্কোয়ার। এর মানে হলো এন তম কক্ষের ব্যাসার্ধ প্রথম কক্ষের ব্যাসার্ধের তুলনায় এন স্কোয়ার গুণ। এন তম কক্ষের ব্যাসার্ধ প্রথম কক্ষের ব্যাসার্ধের তুলনায় এন স্কোয়ার গুণ। তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন দিতে পারে, যদি বলে দেয় এরকম তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, তা এন এন স্কোয়ার গুণ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বলেছে, তাহলে 3 স্কোয়ার কত হবে 9, তাহলে 9 গুণ। ওকে, আবার উল্টায়ও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, তৃতীয় কক্ষপথের তুলনায় প্রথম কক্ষের ব্যাসার্ধ কত গুণ, তাহলে 1/9 গুণ। ঠিক আছে, এভাবেও কিন্তু আমাদের ক্যালকুলেশন গুলা ঠিকঠাক মতো পড়তে হবে। তাহলে এখান থেকে পড়বা কি শুধুমাত্র অনুসিদ্ধান্ত গুলা। ওকে, জাস্ট অনুসিদ্ধান্ত গুলা মনে রাখতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আর বলবে না প্রতিপাদন করে দেখাও, কারণ এমসিকিউ তে প্রতিপাদন করে দেখানোর সুযোগ নাই। একই রকম অনুসিদ্ধান্ত আছে, প্রথম কক্ষের আবর্তনশীল বেগ দ্বিতীয় কক্ষের আবর্তনশীল বেগের দ্বিগুণ হয়। কেন দ্বিগুণ হয়, এই যে দেখো শর্ত এখানে লেখা আছে, v1 = n × vn, অর্থাৎ n তম কক্ষে ইলেকট্রনের বেগ প্রথম কক্ষের বেগের n গুণ। ঠিক আছে, আবার শক্তির ক্ষেত্রে দেখা যায় যে n তম কক্ষে ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষের তুলনায় 1/n² গুণ। ঠিক আছে, তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত হবে, প্রথম কক্ষের তুলনায় 1/9 গুণ। আর প্রথম কক্ষের শক্তি তৃতীয় কক্ষের তুলনায় কত হবে, 9 গুণ হবে। তাহলে জাস্ট এখান থেকে মনে রাখবো আমরা অনুসিদ্ধান্ত গুলো, পরীক্ষায় যেভাবে প্রশ্ন দিবে জাস্ট ক্যালকুলেট করব। হ্যাঁ, যদি এভাবে বলে যে প্রথম কক্ষের শক্তি পঞ্চম কক্ষের তুলনায় কত গুণ, তাহলে 5² 25 গুণ। হ্যাঁ, ওকে। তো এখানে বড় বড় ম্যাথ এগুলো দরকার নাই। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এখান থেকে পড়বো, যে পরীক্ষায় একটা লাইন এখানে দাগানো আছে দেখতে পাচ্ছি, যে লুই ডি ব্রগলি
এটাতে হচ্ছে মত প্রকাশ করেছেন যে ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় ধরনের ধর্ম রয়েছে। ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধরনের ধর্মই রয়েছে। পরীক্ষা এভাবে প্রশ্ন দিতে পারে যে কোন বিজ্ঞানী বলেছেন বা কোন বিজ্ঞানী মত প্রকাশ করেছেন ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে, বা ইলেকট্রনের দ্বৈত ধর্ম আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী। আরো সুন্দর ভাষায় বলতে চাইলে এরকম ডি ব্রগলি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণটা কোনটা? ই ইকুয়াল টু এইচ মিউ। ওকে, তো এখন ডি ব্রগলি সমীকরণ কোনটাকে বলা হয়? আর ডি ব্রগলি সমীকরণ হচ্ছে তরঙ্গ ধর্ম ইকুয়াল টু ধ্রুবক ডিভাইডেড বাই কণা ধর্ম। জাস্ট একটু মনে রাখা, এত ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, তারপরে একটু আমরা মনে রাখবো। আর এই জায়গাটা দেখো, ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রনের কোন ধর্মকে প্রয়োগ করে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে তখন তরঙ্গ ধর্মকে তৈরি করে হয়েছে। ওকে, আর হাজারি স্যারের বইতে আমরা এরকম কিছু পকেট পকেট কিছু এমসিকিউ পাবো, সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ গুলাও পড়ে নিব। এমসিকিউ গুলার অ্যান্সার কিন্তু চ্যাপ্টারের শেষে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আছে, বোর ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় এরকম, বোর ইলেকট্রন বোর ইলেকট্রন যদি পঞ্চম কক্ষপথে আবর্তন করে তাহলে কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে? বলেছে কক্ষপথের সমান সংখ্যক, তাহলে 5টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এই লাইনটাও পড়তে হবে। তাহলে এই জায়গাতে যে অনুসিদ্ধান্ত গুলো আছে লাল কালিতে দাগানো, এগুলা থেকে পরীক্ষায় প্রয়োগ ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে। আর অনিশ্চয়তা নীতি থেকে তেমন কিছু আসার নাই। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ পরমাণু মডেল, অ্যাকচুয়ালি পরমাণু মডেল এটা কেন দেওয়া হয়েছে, বোর পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি 3টা এখান থেকে একবার রিডিং দিলেই হবে, আর কিছু তেমন দরকার নাই এখান থেকে। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, তো এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলটা হচ্ছে সবকিছু সমন্বয়, রাদারফোর্ডের মডেল, নিলস বোরের মডেল, দেখো সব এখানে লেখা আছে। হ্যাঁ, সব লেখা আছে। অনিশ্চয়তা নীতি পরীক্ষা দিতে পারে যে সমস্ত মডেলের সমন্বয় কোনটি? কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে আমাদের কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোয়ান্টাম সংখ্যা কতটি? অ্যান্সার হচ্ছে 4টি। আবার কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার অন্য নাম কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা, অথবা উল্টাটাও দিতে পারে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কি নামে পরিচিত, অথবা এল দ্বারা কোনটিকে প্রকাশ করা হয়ে থাকে। হ্যাঁ, অথবা উল্টাটাও হতে পারে, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়? এল এল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কি কি প্রকারভেদ আছে, কত প্রকার আছে, এরকম প্রশ্ন হতে পারে। আর এরপর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, এটা দিয়ে আমরা দেখো বৃত্তাকার অরবিট, তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে অরবিটের আকৃতি কেমন, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার নাকি গোলাকার? তাহলে অ্যান্সারটা কি? বৃত্তাকার। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে বৃত্তাকার। তা এরপর এই ইলেকট্রনের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। তো এটার প্রয়োগ ভিত্তিক কিছু প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। যেমন তোমাকে বলে দিল যে তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তৃতীয় কক্ষপথ মানে n = 3, তুমি তখন হিসেব করবা 2 × n² মানে হচ্ছে 3² ইকুয়াল টু কত আসতেছে? 9, 9 দুগুণে হচ্ছে 18। এটা তো আমরা সবাই জানি। যদি এই জিনিসটাকে একটু ঘুরায় পেঁচায় দেয়, যেমন কিভাবে ঘুরায় পেঁচায় দিতে পারে, যেমন প্রথম কক্ষপথকে কে দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয়টাকে এল দ্বারা প্রকাশ করা হয়, তৃতীয়টাকে এম দ্বারা প্রকাশ করা হয়, চতুর্থটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, কে এল এম এন। এখন পঞ্চম কক্ষপথকে সাধারণত কে এল এম এন, পঞ্চম কক্ষপথকে যদি বলে এরকম যে পঞ্চম কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, বা পঞ্চম কক্ষপথ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, অনেকে বলবে যে পঞ্চম কক্ষপথে না, এই পঞ্চম, এটা মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট তুমি ক্যালকুলেশন করবা 2n², 2 × 5², তাহলে কত আসতেছে? 50। ঠিক আছে, তাহলে পঞ্চম কক্ষপথে 50টি ইলেকট্রন থাকতে পারে। ওকে, এখান থেকে এরকম প্রশ্ন, এর বাইরে প্রশ্ন হওয়ার সুযোগ নাই। সামনে যাই। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী সমারফিল্ড, এটা একটা প্রশ্ন। সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক কে? আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়ে থাকে? উপস্তর, উপস্তর প্রকাশ করা হয়ে থাকে। হ্যাঁ, আর সহকারী কোয়ান্টাম সংখ্যার যেমন প্রথম শক্তি স্তরে উপস্তরের সংখ্যা 1টি, L = 0 হলে
আর সেটা হচ্ছে উপস্তর হচ্ছে একটি। তো এল এর মানটা নির্ভর করে কার উপর? এন এর উপর। কারণ আমরা জানি এল এর মান কি কি হতে পারে? n-1, শূন্য সহ n-1। এটা পরে একটা ছক করা আছে, আমরা বেসিক্যালি সেই ছক থেকে পড়ে ফেলবো। হ্যাঁ, আর এই জায়গাতে পরীক্ষার আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা কি প্রকাশ করতে ব্যবহৃত হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে শক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। হ্যাঁ, সামনে পাবো সুন্দর বক্স করে ছক করে দেওয়া আছে। আর এম দিয়ে দেখো, এম ইকুয়াল টু আমরা বলি যে এম এর মান কত থেকে কত পর্যন্ত? এটা প্লাস এল থেকে শুরু করে শূন্য সহ মাইনাস এল পর্যন্ত হতে পারে। আর এটা এম বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা কি প্রকাশ করে? অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করে থাকে। হ্যাঁ, আর এম এর মান অরবিটাল সংখ্যার সমান হয়ে থাকে। তাহলে এম এর মান যত, একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যাও তত হবে। সামনে কিছু প্রমাণ আছে, যেমন এস যে উপস্তরটা আছে, এস উপস্তরে এম এর মান 0। 0 মানে কি? মানে মান কি জিরোটা না একটা মান আছে? তাহলে অরবিটাল কয়টা হবে? একটা অরবিটাল হবে। হ্যাঁ, আর পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রে আমরা জানি এল এর মান কত হয়? 1। কেন এল এর মান 1 হয় পি এর ক্ষেত্রে? হ্যাঁ, মানে এল এর মান 1 হয়েছে n-1 থেকে ওইভাবে আসছে। এল ইকুয়াল টু 1 হলে পি হয়, এটাও আমরা জানি। তো পরীক্ষা এভাবেও প্রশ্ন দিতে পারে, এল ইকুয়াল টু 1 এর জন্য কোন উপস্তরটি নির্দেশিত হয়, বা এল ইকুয়াল টু 1 হলে কোন উপস্তর নির্দেশ করে? অ্যান্সার হচ্ছে পি। আর এল ইকুয়াল টু 2 হলে ডি, 3 হলে এফ। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করলে দেখা যাবে যে পি যদি বলে, তাহলে পি এর ক্ষেত্রে আমরা এম এর মান কতগুলো পাচ্ছি? একটু আগে কি পড়লাম আমরা? শূন্য সহ প্লাস মাইনাস এল। তাহলে আমরা বলতে পারি মাইনাস মাইনাস এল, শূন্য প্লাস এল। ঠিক আছে, তাহলে কয়টা ভ্যালু পেলাম? 3টা। তাহলে পি উপস্তরে কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। এভাবেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন এই জায়গাতে আছে হচ্ছে একটা সামারি। এতক্ষণ যা পড়লাম সেটার সামারিটা এখানে দেওয়া আছে। তো তোমরা বেসিক্যালি বক্সের জিনিসগুলা বেশি পড়ার ট্রাই করবা, কারণ এখানে সংক্ষেপে দেওয়া আছে এবং এগুলা থেকে পরীক্ষার প্রশ্ন আসার পসিবিলিটিও খুব বেশি। প্রথম কক্ষপথে দেখো, প্রথম কক্ষপথে একটা অরবিটাল দুইটা ইলেকট্রন, একটা অরবিটাল দুইটা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে দেখো চারটা অরবিটাল আর হচ্ছে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এভাবেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। চারটা অরবিটাল কেন? কারণ একটা হচ্ছে কিসের জন্য? একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। হ্যাঁ, তো এস উপস্তরে অরবিটাল কয়টা? একটা। পি উপস্তরে অরবিটাল কয়টা? 3টা। 3 আর একে কত হলো? 4 হলো। তো এগুলা একটু বুঝে বুঝে এভাবে পড়তে হবে নিজেদের। হ্যাঁ, আর এরপরে যে জিনিসগুলো আছে অলরেডি বলা শেষ এগুলো। আর এখানে যেটা আছে যে চতুর্থ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটাও আমরা পড়ে ফেলেছি। চতুর্থ শক্তি স্তরে 16টি ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। হ্যাঁ, অলরেডি আমাদের 2n² ফর্মুলায় পড়ে গিয়েছে এটা। এরপরে চারটা কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এখানে কোনটাকে কি কি প্রয়োজনে কোন কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করি সেটার ব্যাখ্যা আছে এখানে। হ্যাঁ, যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রয়োজন কি? প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, আর সহকারী কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন কি? সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝা যায়। হ্যাঁ, এইভাবে বলতে পারে। অথবা পরীক্ষা এভাবে প্রশ্ন দিতে পারে যে আহ, পরমাণুর বর্ণালীতে সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো এই জায়গায় এই যে বক্স করে দেওয়া আছে, দেখো এখানে একটা জিনিস তোমাদের বোঝার একটু ঘাটতি থেকে যায়। সংক্ষেপে চারটি কোয়ান্টাম সংখ্যার মানের সম্পর্ক তাৎপর্য, এই হেডিংটা লাল কালিতে দেওয়া আছে। তাহলে এর মানে কি শুধু স্টুডেন্ট হেডিংটা পড়ে শেষ করে দিবে? না, এই হেডিং এর আন্ডারে যে বক্সটা আছে সম্পূর্ণ বক্সটাই কিন্তু তাকে পড়তে হবে। হেডিং আন্ডারলাইন করা বা হেডিং মার্ক করা মানে হেডিং এর আন্ডারের পুরা বক্সটুকুই তাকে পড়তে হবে। হ্যাঁ, যেমন এখানে আবিষ্কারকের নাম, যে কোনো আবিষ্কারকের নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন হচ্ছে তোমার বলতে পারে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারককে উইলেনবেক এবং গুল্ডস্মিথ। হ্যাঁ, মান কত? প্লাস মাইনাস হাফ হতে পারে। তাৎপর্য কি? এটা দিয়ে ঘূর্ণনের প্রকৃতি জানা যায়, ঘূর্ণনের প্রকৃতি জানা যায়। আর চুম্বক দিয়ে কি জানা যায়? চুম্বক দিয়ে ত্রিমাত্রিক বিন্যাসটা জানা যায়। ওকে, তাহলে তাৎপর্য তাৎপর্য হচ্ছে এভাবেও আসতে পারে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি, এভাবেও দিতে পারে। অথবা বলে দিতে পারে শক্তি স্তরের আকার সম্পর্কে অবগত হওয়া যায় কোন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, এখন এই পরমাণু এবং পরমাণুর মূল কণিকা সমূহ, এই জিনিসটা রিসেন্ট বিগত 5 বছরের ভর্তি পরীক্ষার জন্য একটা হট কেক।
কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েই থাকে। প্রথম প্রশ্নটা যদি স্টুডেন্টদেরকে দেওয়া হয় যে পৃথিবীতে মোট মৌলিক কণিকার সংখ্যা কতগুলো আছে, সবাই সমস্বরে বলে ওঠে 3টি, খুব সুন্দর করে ভুল অ্যান্সার দেয়। অ্যাকচুয়ালি আছে হচ্ছে মোট 200টি, মৌলিক কণিকার সংখ্যা মোট 200টি। এর মধ্যে স্থায়ী কণিকা আছে 3টি, অস্থায়ী কণিকা আছে কিছু। হ্যাঁ, স্থায়ী কণিকা আছে 3টি, তারা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরীক্ষা এভাবে প্রশ্ন দিতে পারে কোনটি স্থায়ী কণিকা, অথবা বলে দিল কোনটি অস্থায়ী কণিকা, অথবা নেগেটিভ করে বলে দিল কোনটি স্থায়ী কণিকা নয়। হ্যাঁ, অপশন দেখে অ্যান্সার করতে হবে। তাহলে স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা পড়তে হবে। যেমন এই জায়গা থেকে দেখা যাচ্ছে মেডিকেল 15-16-তে প্রশ্ন আসছে, 17-18-তে প্রশ্ন আসছে, 15-16-19-20-এও প্রশ্ন আসছে এখান থেকে। তার মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব 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 বেশি। এজন্য দেখা যায় যে পুরা পেজটাকে লাল কালি করে রাখা হয়েছে, পুরা থার্ড ব্র্যাকেট দেওয়া, মানে পুরা পেজটাই তোমাকে থ্রলি পড়তে হবে। প্রশ্ন কিভাবে হতে পারে? কম্পোজিট কণিকা বলবে নিচের কোনটি কম্পোজিট কণিকা? 2টা কম্পোজিট কণিকাই আছে আমাদের কাছে, আলফা কণিকা, ডিউটেরন কণিকা। এ বাদে যা কিছু আছে, আনকমন নাম যত আছে সবগুলাই অস্থায়ী কণিকার মধ্যে পড়ে যায়। আইসোটোপ, আইসোটোপ হচ্ছে কি নিউটন সংখ্যার ভিন্নতা। এখানে পরীক্ষা দিতে পারে নিউটন সংখ্যার ভিন্নতার জন্য কোনটি আবির্ভাব হয়েছে? আইসোটোপ। হ্যাঁ, ভারী পানির সংকেত কি? D2O। ঠিক আছে। আবার এখান থেকে বলা হয়ে থাকে মোটামুটি সব ধরনের যৌগেরই আইসোটোপ আছে, শুধু 2-3টা যৌগ বাদে, যেমন সোডিয়াম আর অরাম, এদের আইসোটোপ নাই। তাহলে আইসোটোপ নাই মানে সে নিজেই নিজের আইসোটোপ, মানে আইসোটোপ একটা। এবং মেডিকেলে এই প্রশ্নটাও একবার আসছে। নিচের কোনটির একটি মাত্র আইসোটোপ আছে বা একটি মাত্র আইসোটোপ রয়েছে? অ্যান্সার সোডিয়াম, এবং এটা 2বার আসছে মেডিকেলে। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নগুলা পরীক্ষার জন্য পড়তে হবে। মোট আইসোটোপের সংখ্যা কতটি? 1300টি। মৌলের সংখ্যা কতটি? 118টি। আইসোবার, ভর সংখ্যা সমান, কে কার আইসোবার? শুধু ভর সংখ্যা দেখতে হবে। তো এখান থেকে বলে দিতে পারে নিচের কোন জোড়াটি আইসোবার। হ্যাঁ, যেমন উপরে শুধু ভর সংখ্যাটা দেখবা, ভর সংখ্যাটা দেখলেই বোঝা যাবে কোনটা কার আইসোবার। অথবা এভাবে বলে দিতে পারে যে মনে করলে কার্বন 14 দিল আর নাইট্রোজেন 14 দিল, এদের মধ্যকার সম্পর্ক কি? অথবা এরা পরস্পরের ড্যাশ ড্যাশ দিয়ে কি দিয়ে দিল? আইসোটোপ, আইসোবার, আইসোটোন। হ্যাঁ, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। তো এখান থেকেও দিতে পারে, থিওরি কোশ্চেনও দিতে পারে যে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা অসমান, তাদেরকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে আইসোটোন। অথবা পরীক্ষা এভাবেও দিতে পারে যে নিচের কোন জোড়াটি আইসোটোন, এভাবেও দিতে পারে। হ্যাঁ, এখন স্থায়ী মৌলিক কণিকার কিছু বৈশিষ্ট্য আছে। এই জায়গাটাও এখান থেকে না পড়ে আমরা চলে যাব ডিরেক্ট বক্সের মধ্যে। তো এখানেও বক্সের হেডলাইন আন্ডারলাইন করা আছে। প্রতীক দিয়েও প্রশ্ন আসতে পারে, প্রোটনের প্রতীক কোনটি, নিউট্রনের প্রতীক কোনটি, ইলেকট্রনের প্রতীক কোনটি, এভাবেও প্রশ্ন আসতে পারে। প্রকৃত ভর, হ্যাঁ, প্রকৃত ভর দিয়ে পরীক্ষায় একটু সবসময় ঝামেলা করে প্রশ্ন দেওয়ার ট্রাই করা হয়। তো এখানে প্রোটনের যে প্রকৃত ভরটা দেওয়া আছে সেটা গ্রাম এককে, তোমাকে পরীক্ষায় দিয়ে দিল কেজি এককে। তো কেজি এককে যদি করতে হয় এটা কনভার্ট করে নিতে হবে, 1000 দিয়ে ভাগ করলে তুমি কেজি একক পাবা। তাহলে কেজি এককে যদি আমি প্রোটনের ভর হিসেব করি তাহলে সেটা আসবে কত? 1.673 ইন্টু 10⁻⁻27। হ্যাঁ, এটা হচ্ছে কেজি। তো এভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। অবস্থান কোথায় আছে জানতে হবে, প্রকৃত চার্জ ইএসইউ একক, কুলম্ব একক, দুইটাই জানতে হবে। পরীক্ষায় ডিরেক্টলি ভাবে প্রশ্ন দিয়ে দিবে যে তোমার প্রোটনের প্রকৃত চার্জ কত, নিউট্রনের প্রকৃত চার্জ কত। নিউট্রনের প্রকৃত চার্জ নিউট্রাল, এটা জিরো চার্জ। হ্যাঁ, আর প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। হ্যাঁ, আর এটা হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাস দিয়েও চেঞ্জ করে দিতে পারে। প্রোটনের চার্জ তো কখনো নেগেটিভ হবে না, প্লাস চার্জ, পজিটিভ চার্জ। ওকে, এরপরে ইলেকট্রনের ভর নির্ণয়। ইলেকট্রনের তো আমরা অলরেডি নাম পড়েছি একবার, থমসনের নাম। চার্জকে নির্ণয় করেছেন বিজ্ঞানী মিলিকন তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 96,500 কুলম্ব। এখানে ইনফরমেটিভ কোয়েশ্চেন এখান থেকে। হ্যাঁ, এখন পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা থেকে প্রশ্ন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, যেটা আমাদের পর্যায় সারণী থেকে অলরেডি আমরা পড়ে ফেলেছি। আইসোটোপের মধ্যে হাইড্রোজেনের আইসোটোপের এখানে আইসোটোপের তো আলোচনা হয়েছে এর আগে। এটা হচ্ছে তোমার পরমাণুর ভর আর আপেক্ষিক পারমাণবিক ভর। তো পরমাণুর ভর হিসেব করার 3টা স্কেল আছে। স্ট্যান্ডার্ড স্কেল কোনটি কোনটি নয় দিবে প্রশ্ন। হ্যাঁ, যেমন হাইড্রোজেন স্কেল আছে, অক্সিজেন স্কেল আছে, কার্বন স্কেল আছে। তো কার্বন স্কেলে কাকে হিসেব করা হয়? কার্বন 12 আইসোটোপকে হিসেব করা হয়। হ্যাঁ,
সর্বসম্মতিক্রমে সাল দরকার নাই, অত মনে থাকে না পরীক্ষার জন্য সাল। এই যে যেমন একটা প্রশ্ন পকেট এমসিকিউতে দেখতে পাচ্ছি, নিচের কোনটির ক্ষেত্রে বর্ণালীর বেলায় বোর মতবাদ প্রযোজ্য। অলরেডি আমরা পড়েছি এটা। আমাদের থিওরি কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে ব্যাখ্যা করতে পারবে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুকে ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, তো এক ইলেকট্রন বিশিষ্ট এখানে কোনটা আছে, হিলিয়াম প্লাস, এটাই হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট, এটার ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তো পারমাণবিক ভর, পানির পারমাণবিক ভর কত, একটা পরমাণুর ভর কত, এইভাবে পরীক্ষায় ইনফরমেটিভ প্রশ্ন আসতে পারে, শিখে রাখবো আমরা। তো এইটা হচ্ছে আইসোটোপের কথা, এর আগে বলে ফেলেছিলাম অক্সিজেনের কথা বলে। প্রাকৃতিক অক্সিজেনের 3টা আইসোটোপ, এটাও মেডিকেলে আসা প্রশ্ন। ঠিক আছে, তাহলে একটা জিনিস কি আমরা বোঝাতে পারতেছি যে সাধারণত দেখা যায় যে প্রতি বছর প্রশ্নগুলা একই ক্লাস্টার থেকে হয়ে থাকে, একই টাইপের হয়ে থাকে। তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন ধরতে পারো, তোমার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে। তো কোশ্চেনের প্যাটার্ন বোঝানোর জন্যই আমাদের আজকের এই ক্লাসের উদ্দেশ্য, বা আমরা দাগানো বইতে কিভাবে পড়বো স্টুডেন্টদেরকে, সেই একটা আলোচনা হচ্ছে আর কি। তো আইসোটোপের সৃষ্টি কেন হয়? নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য। পরীক্ষায় প্রশ্ন দিবে কোনটির তারতম্যের জন্য আইসোটোপ হয়, ইলেকট্রন প্রোটন নিউট্রন, অ্যান্সার হচ্ছে নিউট্রন সংখ্যার তারতম্যের জন্য। আর তেজস্ক্রিয়তার ক্ষেত্রে বলতে পারি আমরা যে তেজস্ক্রিয় আইসোটোপ কত প্রকার, 2 প্রকার, প্রাকৃতিক আর মানে আহ প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, আরেকটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। আর নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, যেমন দুই একটা উদাহরণ দেওয়া আছে। যেমন সাধারণত বলা হয়ে থাকে তোমার যেগুলা 93 এর বেশি আছে, যেমন এই যে নেপচুনিয়াম থেকে শুরু করে অগানেসন পর্যন্ত সবাই হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। এছাড়া টেকনিশিয়াম আছে, হ্যাঁ, প্রমিথিয়াম আছে 61, এই জিনিসগুলো একটু জানতে হবে যে এরাও হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। ওকে, তো তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ থেকে কোন রশ্মিটা নির্গত হয় বা কোন রশ্মিটা নির্গত হয় না, পরীক্ষায় মনে করলে প্রশ্ন দিয়ে দিল তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মির প্রকারভেদ 9 কোনটি, অথবা তেজস্ক্রিয় মৌলের বিকিরিত রশ্মি 9 কোনটি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি। এক্স রশ্মি হচ্ছে অ্যান্সার হবে তখন, হ্যাঁ। ওকে, আর কোনটার প্রকারভেদ কি, এটা তোমরা ফিজিক্স থেকেও অনেক ডিটেলস পড়ো। আমাদের এখানে খুব শর্টকাটে কিছু দেওয়া আছে, যেমন গামা রশ্মির কোনো ভর নাই, তড়িৎ চার্জ নাই, গামা রশ্মি তড়িৎ চুম্বকীয় রশ্মি এক ধরনের, হ্যাঁ। এই জায়গাটাতে হচ্ছে একটা সামারাইজড ভার্সন আছে, এখান থেকে পড়বো আমরা। হ্যাঁ, তোমার আলফা রশ্মি হচ্ছে কি আপেক্ষিক ভর কত, 4 একক, +2 চার্জ। বিটা রশ্মি নেগেটিভ চার্জ। ভেদন ক্ষমতা বা ছেদন ক্ষমতা পরীক্ষায় দিতে পারে, আলফা রশ্মির ছেদন ক্ষমতা কত, বা নিচের কোনটির ছেদন ক্ষমতা বেশি, অ্যান্সার কি গামা রশ্মি, হ্যাঁ। কোনটির ছেদন ক্ষমতা তুলনামূলক কম, আলফা রশ্মি। নিউক্লিয় বিক্রিয়া, ফিশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া। এখান থেকে দেখো 8 মেগা ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, যে কত শক্তির প্রয়োজন হয় ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে, 8 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ফিশন বিক্রিয়া পারমাণবিক বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। পরীক্ষায় প্রশ্ন দিবে যে পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া ঘটানো হয়ে থাকে, অ্যান্সার হচ্ছে ফিশন বিক্রিয়া। আবার ফিউশন বিক্রিয়া মানে হচ্ছে যেটা 10⁸8 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়, কত কেলভিন, সেটা হচ্ছে 10⁸8, এভাবে দিতে পারে পরীক্ষায় প্রশ্ন। সূর্যের শক্তির প্রধান উৎস কোনটি? তো সবার কনফিউশনটা লাগবে ফিশন নাকি ফিউশন, মনে রাখবা ভাই সূত্র, সূর্য অনেক বড় জিনিস, তার মানে বড় নাম যেটার বড় সেটা, নাম ফিউশন বড়, তার মানে সূর্য বড়টা হয়, হ্যাঁ। তো ফিউশন মানে তো ফিউজ করা, মানে দুইটাকে যুক্ত করা, এভাবে মনে রাখতে পারো। ফিউশন নামে বড়, তো এটার মধ্যে যে জিনিস উৎপন্ন হবে সেটাও বড়। ওকে, এগুলা তেমন কিছু লাগবে না। পকেট এমসিকিউ কিভাবে পড়তে হবে ভাইয়া বলে দিয়েছি। অরবিটাল থেকে যে লাইন দাগানো আছে, এভাবে পরীক্ষার প্রশ্ন হতে পারে। আর এটা সামনে একটা ছক আছে, ছক থেকে আলোচনা করব। আর অধিক জেনে নাও দিয়ে পি অরবিটালের জন্য, ডি অরবিটালের জন্য মানগুলা ফিক্স করে দিছে, মানগুলা একটু পড়ে নিবা, ডিরেক্ট দিয়ে দিতে পারে পি এক্স এর জন্য এম এর মান কত, পি ওয়াই এর জন্য এম এর মান কত দিয়ে দিতে পারে, এখান থেকে অ্যান্সার করতে হবে, যেহেতু ঝকঝক করতেছে। এখানে অনেক বিতর্ক আছে, অনেকে অনেক কথা বলে, এই জায়গাতেই বিভিন্ন রকম বিতর্কিত কথা দিচ্ছে, কেউ ইন্টারেস্টেড হলে পড়ে নিবা। তবে আমার রিকমেন্ড থাকবে তোমরা বইয়ের যে লাইনটা স্পষ্ট দেখা যাচ্ছে সেই লাইনটা একটু পড়ে নিও আর কি, প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। অরবিট এবং অরবিটালের মধ্যকার পার্থক্য, প্রশ্ন কিভাবে আসবে? যেমন বলতে পারে যে তোমার অরবিটের আকৃতি কেমন, অলরেডি বলেছি, বৃত্তাকার। অরবিটাল বিভিন্ন রকম আকৃতির হতে পারে। এস অরবিটালের আকৃতি কেমন, গোলক আকৃতির। পি অরবিটালের আকৃতি কেমন, ডাম্বেলের মতো। ডি অরবিটালের আকৃতি কেমন, ডাবল ডাম্বেল, হ্যাঁ, এভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে।
আবার প্রতিটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা কতটি? 2টি, সর্বোচ্চ ধারণ ক্ষমতা অরবিটালের মধ্যে। আর যদি বলে অরবিটের মধ্যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কতটি? 2n²। ওকে। আর এটা জাস্ট শুধু ভ্যালুটা জানলেই হবে, ঋণাত্মক হয়ে থাকে। ইলেকট্রন বিন্যাস, তো ইলেকট্রন বিন্যাসের এখানে দাগানো কেন? এখানে দাগানো এই 3টা নাম পড়ানোর জন্য। আউফবাউ, হুন্ড, পাউলির বর্জন নীতি। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন দেয় স্টুডেন্টদেরকে পারার জন্য, কারণ পাস মার্ক উঠাইতে হবে স্টুডেন্টদের। হ্যাঁ, তো সেই সহজ প্রশ্নগুলাকে দেখে লেম ভাবার কোনো কারণ নাই, কারণ ওই প্রশ্নগুলাও তোমাকে অ্যান্সার করতে হবে। আলটিমেটলি ওই প্রশ্নগুলো অ্যান্সার করেই তোমাকে চান্স পেতে হবে। ওই সহজ একটা ভুল হয়ে গেলে তুমি অনেক দূর পিছিয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরীক্ষায় দেখো, এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, ডিএটি মানে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, 19-20-এ আসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17-তে আসছে। প্রশ্নটা এভাবে আসছিল যে নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসের প্রকারভেদ নয় বা পদ্ধতি নয়? হ্যাঁ, আউফবাউ, হুন্ড, পাউলির বর্জন, আরেকটা যে কোনো নাম দিয়ে দিবে আর কি। আউফবাউ শব্দের অর্থ কি? বিল্ডিং আপ। শক্তিক্রমটা এভাবে দিতে পারে, শক্তিক্রম থেকে প্রশ্ন দিতে পারে, যেভাবে সামনে আছে দেখবো আমরা। আর ইলেকট্রন বিন্যাস, এটা তোমরা যারা দেখে নিবা, সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন উপস্তরে কত। আর পলির বর্জন নীতিকে বলা হয় এক্সক্লুশন প্রিন্সিপাল। আর হুন্ডের নিয়ম কোন অরবিটালের জন্য প্রযোজ্য নয়? এস অরবিটালের জন্য। এরকম চিপা চাপার কিছু প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। তবে একটা থিওরি খেয়াল করে, দেখো আমি শুরুতেই বলেছিলাম যে পয়েন্ট করা লাইন যেমন স্যারদের চোখে বেশি পড়ে, তেমনি শেষ লাইনটা আরো বেশি চোখে পড়ে। তেমনি খেয়াল করলে দেখা যাবে এখানে শেষ লাইনটা শুরু হয়েছে একটা ইংরেজি বর্ণ দিয়ে। সো এটাও একটা সাদা বইতে স্যারের চোখে খুব ভালো করে পড়বে, তার মানে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনাও বেশি। তো আমার এর উদ্দেশ্য হলো তোমাদেরকে একটু ইউজ টু করা, যে প্রশ্নগুলা কোন কোন জায়গা থেকে হতে পারে। ওকে, হুন্ডের নিয়মের ভিত্তি কি? ইলেকট্রনের স্পিনের চুম্বকীয় ফলাফল। আর n+l নিয়মের যে প্রয়োগ আছে সেভাবে দিতে পারে। প্রশ্ন এভাবে দিতে পারে, নিচের কোন অরবিটালটি অবাস্তব? নিচের কোন অরবিটালটি অবাস্তব? কি দিয়ে হিসেব করতে হবে? n+l দ্বারা হিসেব করতে হবে। হ্যাঁ, অথবা প্রশ্ন দিতে পারে যে তোমার কোন অরবিটালটি শক্তি বেশি, কোন অরবিটালটি শক্তি কম, অথবা কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোনটিতে পরে প্রবেশ করবে। এইরকম আর কি পরীক্ষার প্রশ্ন দিবে এখান থেকে। তো চলো তাহলে আমরা দুই একটা এখান থেকে দেখতে থাকি। যেমন পরীক্ষায় যদি প্রশ্ন দেয় 3D অরবিটাল এবং 4p অরবিটাল, এদের মধ্যকার কোনটি বেশি শক্তিশালী, কোনটি কম শক্তিশালী? ঠিক আছে, 4p অরবিটাল এবং 3D অরবিটালের মধ্যে কোনটি বেশি শক্তিশালী, কোনটি কম শক্তিশালী? n+l হিসেব করে দেখা যায় দুইটার ক্ষেত্রেই 5 আসে। তবে 4p অপেক্ষা 3D এর n এর মান কম, এজন্য 3D কে কম শক্তিশালী বলা হয়, 4p কে বেশি শক্তিশালী বলা হয়। তো এই জায়গাতে যে আমরা আহ্বাও নীতিটা দেখি, সাধারণত যেটা কম শক্তিশালী সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা বেশি শক্তিশালী সেখানে পরে প্রবেশ করবে। ওকে, তাহলে এভাবে পরীক্ষায় প্রশ্ন দিল। আর ইলেকট্রনের সুস্থিতি, তো ইলেকট্রন সবসময় সুস্থিত থাকতে চায়। তো সুস্থিত কখন থাকতে পারবে সবচেয়ে বেশি? যখন তার অরবিটাল গুলা বা শক্তি স্তর গুলা পূর্ণ থাকবে। পূর্ণ শক্তি স্তর থাকলে সে সুস্থিত থাকবে। তো এবং অর্ধপূর্ণ সুস্থিত। হ্যাঁ, তো এটা অর্জন করার জন্য ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম দেখা যায়। এই ব্যতিক্রম গুলা হচ্ছে কি কি? যেমন ক্রোমিয়াম আছে, কপার আছে, আরো কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, ওইগুলা তোমরা বইতে লিখে রাখবা, আমাদের মেডিট্রিক্সে আছে, ক্লাসেও পড়ানো হয়ে থাকে। হ্যাঁ, ওইগুলা ক্লাস থেকে দেখে বা বই থেকে মেডিট্রিক্স থেকে দেখে এখানে একসাথে লিখে রাখবা, তাহলে তোমাকে বারবার পড়তে হবে না। যেমন এখানে কি কি আছে, যেমন মলিবডেনাম আছে, আর্জেন্টাম আছে, তারপরে তোমার গোল্ড আছে, তারপর প্লাটিনাম আছে, এরকম কিছু কিছু জিনিস লেখা আছে। হ্যাঁ, ওটা কবির স্যারের বইয়ে আছে, অথবা আমাদের মেডিট্রিক্সেও আছে, মেডিট্রিক্স থেকে এখানে লিখে রাখবা জাস্ট। আর এরপরে হচ্ছে এখানে কিছু প্র্যাকটিস সেশন দিছে, যে নিম্নতম শক্তির ইলেকট্রন অরবিটাল শনাক্ত করো। অলরেডি ভাইয়া বলেছি তোমাদের, এখান থেকে নিজেরা প্র্যাকটিস করবা। দেখো সম্পূর্ণটা রেড মার্ক করা আছে, প্রশ্ন কিভাবে দিবে বলে দিয়েছি। তো এখান থেকে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়, প্র্যাকটিস সেশন আছে, নিজেরা প্র্যাকটিস করবা। প্রশ্ন কিভাবে হবে সেটা বলে দিয়েছি। হ্যাঁ, আর জি উপস্তরে অরবিটাল সংখ্যা কতটি হবে? জি উপস্তরে অরবিটাল সংখ্যা হবে 9টি। আর 5G উপস্তরে ইলেকট্রন কয়টা থাকবে? 9 × 2। অরবিটাল যতগুলো, ইলেকট্রন তার দ্বিগুণ, তাহলে ইলেকট্রন হচ্ছে 18টি। ওকে,
সহকারী কোয়ান্টাম সংখ্যা L=4 হলে কোন উপস্তর নির্দেশ করে? জি উপস্তর নির্দেশ করে। এভাবেও প্রশ্ন দিতে পারে পরীক্ষায়। ওকে, হুন্ডের নিয়মে সর্বাধিক সংখ্যায় বিজোড় ইলেকট্রন থাকে, তেমন কিছু দরকার নাই, এগুলো সবই পড়া হয়েছে। আর ইলেকট্রন বিন্যাস দিয়ে দিতে পারে পরীক্ষায় ডিরেক্টলি, বলে দিতে পারে কার্বনের ইলেকট্রন বিন্যাস কোনটি, সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি, ক্লোরিনের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি, এভাবেও দিতে পারে। কপারেরটা স্টার দেওয়া, কেন স্টার দেওয়া? ব্যতিক্রম, হ্যাঁ। আবার আয়নের ইলেকট্রন বিন্যাস দিতে পারে। আয়নের ইলেকট্রন বিন্যাসে খেয়াল রাখবা সবসময়, যেটা হচ্ছে শেষ কক্ষপথ থেকে সবসময় ইলেকট্রন বিদায় নিবে। ক্লাসে প্র্যাকটিস করানো হয়েছে। বর্ণালী, বর্ণালী থেকেও রিসেন্ট বছরগুলোতে বেশ প্রশ্ন আসতে দেখা যায়। বর্ণালী থেকে কিরকম প্রশ্ন আসে? যে কোনো একটা বর্ণালী বলে এর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিবে। হ্যাঁ, যেমন বলবে যে এর তরঙ্গ দৈর্ঘ্য কত, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য গুলা মুখস্থ রাখতে হবে। এই তরঙ্গ দৈর্ঘ্যের গুলা মুখস্থ রাখতে হবে, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কত। এভাবে বলে দিতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে কোনটি ব্যতিক্রম। এভাবে একবার প্রশ্ন দিয়েছিল, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুসারে কোনটি ব্যতিক্রম। মেডিকেলে প্রশ্ন আসছে এভাবে। তো ওইটা খেয়াল রাখতে হয় যে কোনটার কোনটার তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চাইতে কম, কোনটার কোনটার বেশি। হ্যাঁ, তো চারটাই ছিল দৃশ্যমান আলোর চাইতে, তিনটাই ছিল দৃশ্যমান আলোর চাইতে কম, একটা ছিল দৃশ্যমান আলোর চাইতে বেশি, তাহলে কোনটা ব্যতিক্রম? যেটার বেশি সেটাই ব্যতিক্রম। ওকে, তো এখানে ডিরেক্ট তরঙ্গ দৈর্ঘ্য থেকেও প্রশ্ন আসছে, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনটা, কম তরঙ্গ দৈর্ঘ্যের কোনটা, এভাবেও প্রশ্ন আসছে। যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021-এ যে প্রশ্নটা আসছে, নিচের কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? অ্যান্সার ছিল টেলিভিশন তরঙ্গ। হ্যাঁ, টেলিভিশন তরঙ্গ ছিল অ্যান্সার। তো অলরেডি বলেছি, তাহলে এখান থেকে প্রশ্ন তো একই টাইপের, যে নিজেরা তাহলে এটা কিভাবে পড়বা, পুরা ক্রমটা পড়ে ফেলবা, কোনটার থেকে কোনটা বেশি, এটা একদম সিরিয়াল করা আছে। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটা? মহাজাগতিক রশ্মি, তারপর গামা রশ্মি, তারপর রঞ্জন রশ্মি, ক্রমান্বয়ে যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখবা, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কিন্তু শক্তি বেশি। তাহলে যদি বলে সবচেয়ে বেশি শক্তিশালী রশ্মি কোনটা, অ্যান্সার হবে মহাজাগতিক রশ্মি। এই জায়গাটা ফুল মার্ক করা, কারণ এখান থেকে যে কোনোটার ব্যবহার পরীক্ষায় দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো এখান থেকে যেমন গামা রশ্মি অঞ্চল, এখান থেকে দিতে পারে যে আহ মাস বাওয়ার বর্ণালীমিতিক যন্ত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়? গামা রশ্মি। নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? গামা রশ্মি বা কোন রশ্মি ব্যবহার করা হয়? হ্যাঁ, তো রঞ্জন রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত? মেডিকেলে আসা কোশ্চেন। ওকে, আর অতিবেগুনি রশ্মির বিভিন্ন পরিসর দেওয়া আছে, পরিসর অনুসারে কিছু ব্যবহার আছে, তো যদি এটা পড়তে পারো ভালো। আর আয়ার রশ্মি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দিবে যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করতে কোন আয়ার রশ্মি ব্যবহার করা হয়। আয়ার ব্যবহার করা হয়, সবাই জানে কোন আয়ার, যারা বই ভালো মতন পড়বে এখান থেকে তারা পারবে, মিডল আয়ার ব্যবহার করা হয়। তাহলে এভাবেও দিতে পারে পরীক্ষায় প্রশ্ন, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্যের আয়ার রশ্মি ব্যবহার করা হয়ে থাকে? তখন অ্যান্সার কি হবে? যেটা 2.5 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। ওকে, আর এখানে যে বক্স আছে, এই বক্সের গুরুত্বপূর্ণ ব্যবহারে কোনো একটা কিছু বাদ দেওয়া যাবে না। দেখতেই পারতেছো প্রতি বছর কি টাইপের প্রশ্ন এখান থেকে আসছে। একবার দিল জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? অতিবেগুনি রশ্মি। ক্যান্সার রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়? গামা রশ্মি। টেলিভিশন সিগন্যালে কোন রশ্মি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ। হ্যাঁ, বইটা দেখানোর মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রশ্ন আকারে তোমাদেরকে যখন দেওয়া হয় তখন মনে হয় যে আচ্ছা এই জায়গা থেকে প্রশ্ন আসছে, ওই জায়গাটা দেখানোর জন্য হচ্ছে মেইন বই ধরে ধরে তোমাদেরকে পড়াই দিচ্ছে। তোমরা জাস্ট নিজেরা যখন এভাবে পড়বা, নিজেকে নিজে কোয়েশ্চেন করে করে পড়বা। তো এখানে কোয়েশ্চেন দেখে তুমি ইউজ টু হয়ে যাচ্ছ যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি টাইপের প্রশ্ন হবে। হ্যাঁ, এবং পরীক্ষায় তুমি এ ধরনের কোয়েশ্চেন আসলে ছট করে অ্যান্সার করতে পারবা যদি তোমার পড়া থাকে। ওকে, টেকনিকটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে আছে অনেক পড়াশোনা করে কিন্তু টেকনিক্যাল বুঝতে পারে না কিভাবে পড়বে। এমসিকিউ দেখতে হবে এখান থেকে। আর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এখান থেকে হচ্ছে এই যে ফটো ইফেক্টিভ আলোককে নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার প্রবাহ রূপে উল্লেখ করেছেন। এর শক্তির উৎস মানে আলোতে শক্তির উৎস কোনটি? এভাবে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, অ্যান্সার ছিল ফোটন। আর দৃশ্যমান আলো, এখান থেকে বর্ণালী কত প্রকার? এভাবে আসতে পারে প্রশ্ন। সোডিয়াম থেকে কোন বর্ণের বর্ণালী দেখা যায়? সোনালী হলুদ। পটাশিয়ামের বর্ণালী কেমন? হালকা হলুদ। এভাবেও দিতে পারে প্রশ্ন। আর এটা তো অলরেডি বলেছি একবার, কোথায় কোন সিরিজ হবে আর কোন সিরিজটা কোন অঞ্চলে হবে, এভাবেও দিতে পারে।
যেমন বামার সিরিজ কোন অঞ্চলে সংগঠিত হয়ে থাকে, দৃশ্যমান অঞ্চল। হ্যাঁ, লাইমেন সিরিজ কোন অঞ্চলে সংগঠিত হবে বা কোন অঞ্চলে গঠিত হয়ে থাকে, অতিবেগুনি অঞ্চল। অথবা প্রশ্নটা এভাবেও ঘুরাই দিতে পারে যে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসে তাহলে কোন অঞ্চলে বর্ণালী সৃষ্টি হবে? অ্যান্সার হচ্ছে লাইমেন সিরিজ, বা অ্যান্সার হচ্ছে অতিবেগুনি অঞ্চল। কোন অঞ্চল? অতিবেগুনি অঞ্চল। আমরা জানি লাইমেন সিরিজ অতিবেগুনি অঞ্চলে হয়ে থাকে। আর এগুলা তেমন কিছু নাই। আর এখানে কোনটার কোন বর্ণ হয়ে থাকে? পরীক্ষায় প্রশ্ন দিতে পারে হাইড্রোজেন পরমাণুর কতটি রেখা বর্ণালী দৃশ্যমান আলো পরিসরে দেখা যায়? অ্যান্সার 4টি। কোন 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 বর্ণ দেখা যায়? নীল, আসমানি, লাল। মেডিকেলে তো একবার চলেই আসলো, পারদে কোনটি দেখা যায়? অ্যান্সার মনে হয়েছিল কমলা। আমরা তোমাদেরকে ক্লাসে পড়াই পারদে বা মার্কারিতে লাক্স দেখা যায়, লাল, কমলা, সবুজ বর্ণ দেখা যায়। ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর মুখস্থ করে যদি কেউ পারো ভালো, সাধারণত এত কঠিন জিনিস মনে রাখা টাফ, এজন্য আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে দরকার নাই, এই জায়গাগুলোর দরকার নাই, তবে যেখানে দাগাইছি, হ্যাঁ, ওই যে বিভিন্ন অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, রঞ্জন রশ্মির কত, অতিবেগুনির কত, অবলোহিতর কত, ওইগুলা কিন্তু মাস্ট পড়তে হবে। আর দাগানো আছে, দাগানোর মাহাত্ম্য তো বুঝতে পেরেছো, যেখানে লাল আছে মানে পড়তে হবে। আর এই জিনিসটা নতুন অ্যাড করা হয়েছে বইতে, যে তোমার প্রথম কক্ষপথে আসছে কিন্তু কত উপর থেকে আসছে, কত উচ্চ শক্তি স্তর থেকে আসছে তার উপর ভিত্তি করে সৃষ্ট রেখার বর্ণগুলা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন যদি এম শেল থেকে এল শেলে আসে লাল হবে, কোন শেল থেকে কি আসবে এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। যেমন বলে দিল পি শেল থেকে যদি এল শেলে ইলেকট্রন আসে তখন দৃশ্যমান আলোর সৃষ্ট রেখার বর্ণ কি হবে? বেগুনি বর্ণ হবে, এখানে অ্যান্সার। হ্যাঁ, ওকে, এগুলো পড়া হয়েছে আমাদের। ফসফর কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে? অ্যান্সার হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করে? অ্যান্সার হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আর এখানে প্রতিপ্রভা কত সেকেন্ডের মধ্যে সংঘটিত হয়? 10⁻⁻15। আর আয়ার চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানব দেহ আয়ার কোনটাকে দেহ আয়ার বলা হয়? অ্যান্সার হচ্ছে মিডল আয়ার, দেহ মধ্যস্থ আয়ার বলা হয়ে থাকে এটাকে। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য গুলা পড়তে হবে। মিডল আয়ারের তরঙ্গ দৈর্ঘ্য, নিয়ার আয়ারের তরঙ্গ দৈর্ঘ্য কত, এইভাবে দিতে পারে। এমআরআই, এমআরআই থেকে দিবে যে কোন কোন ক্ষেত্রে এমআরআই ব্যবহার করা হয়। পরীক্ষায় একবার প্রশ্ন দিল মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে এমআরআই। হ্যাঁ, আর এমআরআই তে কি দেখা হয়? ম্যাগনেটিক মোমেন্ট দেখা হয়। কোন কোন নিউক্লিয়াসে ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়? যারা এনএমআর পরমাণু সক্রিয়, এনএমআর মানে যাদের বিজোড় সংখ্যায় প্রোটন আছে আর কি। হ্যাঁ, যেমন হাইড্রোজেন, কার্বন 13, হাইড্রোজেন, ফ্লোরিন, এগুলা। হ্যাঁ, আর এমআরআই তে ব্যবহৃত চৌম্বক ক্ষেত্রের মান কত? 3 টেসলা থেকে 0.5 থেকে 3 টেসলা আর কি। এমআরআই পদ্ধতির জন্য নোবেল প্রাইজ কে পাইছেন? এনএমআর পরমাণুর বৈশিষ্ট্য কি জানতে হবে। ব্যবহারিক থেকে অনেকে ইগনোর করে, বলে যে এখান থেকে প্রশ্ন আসে না। ভাই মেডিকেল ভর্তি পরীক্ষায় টিচারের মনে হয়েছে এই জায়গা থেকে প্রশ্ন দেওয়ার, দিয়ে দিতে পারে, তো আমরা বলি এমসিকিউ গুলা পড়ে রাখার জন্য। আর কোন লবণে পরিণত করা হয়? ক্লোরাইড লবণে পরিণত করা হয় শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে। এখান থেকে শিক্ষা পরীক্ষার বর্ণগুলা দেখতে হবে। এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। কপার আয়ন উপস্থিত থাকলে শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ দেখা যায়? অথবা পটাশিয়াম আয়নের জন্য কোন বর্ণ দেখা যায়? পটাশিয়ামের জন্য অ্যান্সার হচ্ছে হালকা বেগুনি, যে কোনোটাই দিয়ে দিতে পারে। দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল থেকে প্রশ্ন ম্যাথ আকারে দিতে পারে, সামনে ম্যাথ আছে দেখাই দিচ্ছি। দ্রাব্যতার নির্ভরশীলতা, কঠিন পদার্থের দ্রাব্যতা নির্ভর করে 3টা জিনিসের উপর: দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা। 3টা জিনিসের উপর নির্ভর করে। বলে দিতে পারে কোনটির উপর নির্ভর করে না। কঠিন পদার্থের দ্রাব্যতা কোনটির উপর নির্ভর করে না? দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, তাপমাত্রা, চাপ। অ্যান্সার হচ্ছে তখন চাপ। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এই এই জায়গাতে মার্ক করা আছে, মানে এই জিনিসটা পুরো ব্র্যাকেটের অংশটুকু তোমাকে পড়তে হবে। তাপ শোষী প্রক্রিয়ায় কোনগুলা, তাপ উৎপাদী প্রক্রিয়ায় কোনগুলা। এগুলা অ্যান্সার এমসিকিউ তে দিতে পারে, যে তোমার আহ কোনটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, কোনটির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা বৃদ্ধি পায় এগুলো, দ্রাব্যতা হ্রাস পায় এগুলো, যে কোনোটা দিয়ে দিতে পারে পরীক্ষায়, পড়ে নিবা। তোমাদের ক্লাসে নিশ্চয়ই পড়ানো হয়েছিল যে যদি
তোমার এরকম নাইট্রেট থাকে অথবা ক্লোরাইড থাকে, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে দ্রাব্যতার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ব্যতিক্রম আছে একটা, ক্যালসিয়াম নাইট্রেট। আর যদি সালফেট থাকে, হাইড্রোক্সিল থাকে, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কমে যাবে, দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে পরীক্ষায় আমরা এভাবে অ্যান্সার করতে পারবো যদি প্রশ্ন আসে। ওকে, তো এখান থেকে গ্লোবাল লবণের সংকেতটা জানতে হবে। পরীক্ষা দিতে পারে গ্লোবাল লবণের সংকেত কি, Na2SO4 10 অণু পানি। হ্যাঁ, কত তাপমাত্রায় নিরুদিত হয়, 32.4 ডিগ্রি। প্রশ্নটা ঘুরায় দিতে পারে, কত তাপমাত্রায় গ্লোবাল লবণের দ্রাব্যতা কত তাপমাত্রার উপরে হলে, গ্লোবাল লবণের ক্ষেত্রে কত তাপমাত্রার বেশি হলে দ্রাব্যতা হ্রাস পেতে থাকে, 32.4 ডিগ্রি বেশি হলে দ্রাব্যতা হ্রাস পেতে থাকে। আর এখান থেকে ইনফরমেটিভ প্রশ্ন দিতে পারে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, ইনফরমেটিভ টাইপ কোশ্চেন। হ্যাঁ, আর ম্যাথস তো ক্লাসে দেখানোই হয়েছে, ম্যাথ দিয়ে প্রশ্ন দিতে পারে দ্রাব্যতা কত, তুমি জাস্ট হিসেব করে দ্রাব্যতাটা বের করবা। তো আমরা সাধারণত হাজারি স্যারের বই যেখানে ফলো করি, গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করে থাকি। দ্রবের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত দ্রবণের আয়তন, গ্রাম পার লিটার। সম্পৃক্ত দ্রবণের আয়তন কে আয়তন দিয়ে দ্রবের ভরকে জাস্ট ভাগ করলেই হয়ে যাবে। ক্লাসে অনেক ম্যাথ দেখানো হয়েছে, এমআরআই কি এগুলো আসছে পরীক্ষায়। এখন যেহেতু ভর্তি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে অপশন তৈরি করা সহজ হয়, যেখানে তোমার এরকম লাইন করা থাকে, যে জায়গাগুলোতে আমরা প্রশ্ন বেশি পাই আর কি। তো এখানেও কিছু আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফলের মধ্যকার কিছু সম্পর্ক দেয়া আছে, তবে এখান থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে শর্ত। অধঃক্ষেপণের শর্ত কি, কেআইপি গ্রেটার দেন কেএসপি। হ্যাঁ, অধঃক্ষেপণের শর্ত। অসম্পৃক্ত দ্রবণের শর্ত কি, কেএসপি লেস দেন কেআইপি। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণের শর্ত কি, কেআইপি ইকুয়াল টু কেএসপি। সামনে শর্তগুলা পেয়ে যাব আমরা। আর এই জিনিস থেকেও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, যেমন বলে দিল ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল কত। কিভাবে হিসেব করতে হয় ক্লাসে শেখানো হয়েছে তোমাদেরকে আশা করি। সেভাবে জাস্ট ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেশন আর কিছুই না। কেউ কেউ ভেঙে ভেঙেও করতে পারে, আবার অনেকে এভাবেও সূত্র ব্যবহার করেও করে থাকে। হ্যাঁ, অনেকে এভাবে সূত্র ব্যবহার করেও করে থাকে। যেমন কিভাবে সূত্র ব্যবহার করে করে, তোমার জাস্ট এমসিকিউতে যখন আসে সূত্র ব্যবহার করে করাটাই বেশি সহজ আর কি। হ্যাঁ, সূত্র ব্যবহার করে করাটা সহজ হয়ে থাকে। সূত্র ব্যবহার করে কি করব, যদি আমরা বুঝে থাকি যে দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে আমরা এস ইকুয়াল টু বলতে পারি, দ্রাব্যতা গুণফল ইকুয়াল টু বলতে পারি এস টু দা পাওয়ার এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইটা কি, এটা হচ্ছে এই যে এখানে যে ঘাত থাকবে বা যে নিচে সাবস্ক্রিপ্টে যে ভ্যালু লেখা থাকবে সেটা। এক্স এর ভ্যালু মনে করো এটার প্রথমটার সংখ্যা, ওয়াই এর ভ্যালু মনে করো দ্বিতীয়টার সংখ্যা। তার আগে দেওয়া লাগবে এদের গুণফল, এদের গুণফল দেওয়া লাগবে তার আগে। হ্যাঁ, এদের গুণফল, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে যাব। যেমন তাহলে আমরা এখানে বলতে পারি এক্স ওয়াই, আমরা এখানে বলতে পারি এক্স ওয়াই, এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এভাবে দিতে হবে। এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দ্য পাওয়ার এস এক্স প্লাস ওয়াই, এরকম। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করি ALCL3, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করি চলো। তো এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত পাই 1, ওয়াই ইকুয়াল টু কত পাই 3, তাহলে বসাও এক্স 1 টু দি পাওয়ার 1 ইন্টু 3 কিউব ইন্টু এস টু দি পাওয়ার 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে, হুম, ওয়ান, ওয়ানের উপর পাওয়ার দিলে তো সেটা ওয়ানই হয়, 3 কিউব মানে 27 এস টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এমসিকিউ সলভ করতে পারি। তোমার যে কোনোটা দিয়ে দিতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারে, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড দিতে পারে, AB3 দিয়ে দিতে পারে, হ্যাঁ, ক্যালসিয়াম ফ্লোরাইড দিয়ে দিতে পারে। জাস্ট ক্যালকুলেশনটা এই নিয়মে করে ফেলবো আমরা। আর এগুলো দেখতে হবে। অতিরিক্ত শর্ত অলরেডি পড়েছি আমরা, এনএমআর সক্রিয়, এগুলো দেখতে হবে। বড় বড় ম্যাথ দরকার নেই, ক্লাসে যে ম্যাথ গুলো করানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করবা, সেগুলো করলেই পরীক্ষার জন্য এনাফ। আর আমাদের মেডিট্রিক্সে ম্যাথ ট্রিক্স দেওয়া আছে, কিছু ছোট ছোট যেগুলো দরকার মেডিকেলের জন্য সব দেওয়া আছে, ওইগুলো করলেই তোমার প্রিপারেশন কমপ্লিট। হ্যাঁ,
সমায়ন প্রভাব। সমায়ন প্রভাবটা বুঝতে অনেকেরই অসুবিধা হয়, আমরা দেখি তোমরা অনেকে অনেকভাবে অভিযোগ করো সমায়ন প্রভাবটা বুঝতে পারতেছি না। সহজ কথায় মনে রাখবা, সমায়ন প্রভাবের মধ্যে হচ্ছে একই দ্রাবকে দ্রবণীয় হতে হবে, একই দ্রাবকে দ্রবণীয় না হলে সমায়ন প্রভাব কাজ করবে না। হ্যাঁ, এইটুক মাথায় রাখলে তুমি সমায়ন প্রভাব পারবা। এগুলো তেমন কিছু দরকার নাই আর। তো আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, এখান থেকে কোনটা পানিতে দ্রবণীয় কোনটা পানিতে অদ্রবণীয় এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। যেমন পরীক্ষা দিতে পারে যে সিলভারের কোন যৌগটি পানিতে দ্রবণীয়, সিলভার ফ্লোরাইড, অথবা ডিরেক্ট বলবে কোনটি পানিতে দ্রবণীয় কোনটি পানিতে অদ্রবণীয়। তো এখানে তারপর এখান থেকে আর প্রশ্ন দিতে পারে যে তোমার এই ক্রম থেকে দিয়ে দিতে পারে, ফাজানের পোলার আয়ন সূত্র থেকে সমযোজী ক্রম কোনটি, কোনটি সর্বাধিক সমযোজী, কোনটার গলনাঙ্ক বেশি, গ্রুপ ওয়ান ধাতব ক্লোরাইডের প্রকৃত গলনাঙ্ক বেশি, কোনটার কম কোনটার। হ্যাঁ, এভাবে দিতে পারে প্রশ্ন। আর নিচে যেটা আছে মানে বোল্ড লাইন লাল লাইন তোমার এভাবে যত ক্রম দেওয়া আছে যে কোনো ক্রমই পরীক্ষা দিতে পারে দুই ভাবে, ডিরেক্ট ক্রমটা উঠাই দিতে পারে কোন ক্রমটি সঠিক, অথবা বলতে পারে কোনটা সবচেয়ে বেশি কোনটা সবচেয়ে কম, এভাবেও দিতে পারে আর কি। ওকে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে দাগানো আছে সোডিয়াম আর অ্যামোনিয়ামের সব ধরনের আয়নই পানিতে দ্রবণীয় হয়ে থাকে, পরীক্ষায় দিবে কোন আয়নের সব লবণ পানিতে দ্রবণীয় দিতে পারে। আর এখান থেকে জাস্ট পড়বা, এগুলা ক্লাসে গুছায় পড়ানো হয় অনেক। তো সেটা হচ্ছে জাস্ট কি বিকারক ব্যবহার করা হচ্ছে, কোন বর্ণের অধক্ষেপ পড়তেছে, জাস্ট দুইটা জিনিস পড়তে হবে। যেমন তোমাকে বলে দিল যে তোমার আহ ফেরিক আয়ন শনাক্তকরণ, ফেরিক আয়ন শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়, তুমি বিকারক গুলার নাম পড়ে ফেললা। অথবা তোমাকে বলল যে তোমার পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইডের উপস্থিতিতে ফেরিক আয়ন কোন বর্ণ ধারণ করে, তাহলে হচ্ছে অ্যান্সার হবে বাদামি বর্ণ ধারণ করে। এগুলো আমরা তোমাদেরকে ক্লাস নোট যখন দেওয়া হয় তখন এটা গুছায় দেওয়া আছে, মানে সেখানে একসাথে করে দেওয়া আছে সবগুলো আয়নের। হ্যাঁ, মেরিট্রিক্স এর মধ্যে একটা ছক করে দেওয়া আছে আয়ন গুলো, যেখান থেকে পারো তোমরা সহজ করে পড়ে নিবা। তাহলে প্রশ্ন হবে দুইটা, কোন বিকারক ব্যবহার করা হয় কোন বর্ণের অধক্ষেপ পড়ে। ওকে, এগুলো নিজেদের দেখে নিতে হবে। যেমন দেখো এটা ডেন্টাল 16-17-তে আসছে, এটা মেডিকেল 16-17-তে আসছে, এখানে বিকারকটা আসছিল সোডিয়াম শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়, অ্যান্সার পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট। হ্যাঁ, যে কোনোটাই দিয়ে দিতে পারে পরীক্ষার জন্য। আর এরপরে হচ্ছে সাধারণ কিছু ল্যাবরেটরি পদ্ধতি আছে। হ্যাঁ, পরীক্ষায় দিতে পারে যে তোমার কঠিন যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি, দিয়ে দিতে পারে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা দিবে। তরল যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি, গ্যাসীয় যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি, দিতে পারে। আর নিচে যেগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যে তোমার উদ্বায়িতার পার্থক্যের উপর ভিত্তি করে কোন ল্যাবরেটরি পদ্ধতিটি অনুসরণ বা প্রতিপাদন করা হয়ে থাকে। হ্যাঁ, অথবা বলতে পারে যে স্টিম পাতনে ভিত্তি কোনটি, বা কোনটির উপর ভিত্তি করে স্টিম পাতন করা হয়ে থাকে, অ্যান্সার পানিতে অদ্রবণীয় এবং স্টিমে উদ্বায়িতা। তো এখান থেকে যে কোনোটা দিয়ে দিতে পারে। তাহলে দেখো তোমাকেই যদি এখান থেকে প্রশ্ন করতে দেওয়া হয়, তুমি চাইবা কি যেখান থেকে প্রশ্ন সহজে করা যায়, তুমি এখান থেকে যে কোনো একটা প্রশ্ন করে তোমার অপশন দেওয়ার অনেক সুযোগ আছে। হ্যাঁ, তো টিচাররা এরকম জায়গা থেকেই প্রশ্ন বেশি দিতে পছন্দ করে, যে জায়গাতে অপশন বেশি তৈরি করা যায়। এজন্যই দেখবা ওই যে আইসোটোপ আর বর্ণালী এই জায়গা থেকে কিন্তু এই চ্যাপ্টারের বেশি প্রশ্ন। হ্যাঁ, ওকে। আর এরপরে যে জিনিসগুলা আছে সাধারণ পাতন, স্টিম পাতন, বাষ্প পাতন, এগুলা থেকে অনেকে হয়তো এগুলা পড়েও নাই, বলছে শর্ট সিলেবাসে নাই এই সেই। তো যদি পড়তে চাও প্রয়োগগুলা পড়বা, যে সাধারণ পাতন কোথায় ব্যবহার করা হয়, স্টিম পাতন কোথায় ব্যবহার করা হয়, এভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। যেমন হচ্ছে তোমার বলে দিল যে এভাবে গোলাপ জল প্রস্তুতিতে ফুলের নির্যাস বের করতে কোন পাতন ব্যবহার করা হয়, অ্যান্সার হচ্ছে স্টিম পাতন। অ্যানিলিনের বিশোধনে কোন পাতন ব্যবহার করা হয়, অ্যান্সার হচ্ছে স্টিম পাতন। অনুপ্রেশ পাতনের অন্য নাম হচ্ছে নিম্নচাপ পাতন। তো এইভাবে পরীক্ষায় যে কোনো প্রশ্নই দিতে পারে। আর এই প্রশ্নটা তো মেডিকেলের জন্য একটা হট টপিক, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। নিচের কোনটি উদ্বায়ী পদার্থ, নিচের কোনটি উদ্বায়ী পদার্থ, যেমন কর্পূর, নেপথালিন, আয়োডিন, বেনজিন, বেনজোয়িক অ্যাসিড, এরাই হচ্ছে উদ্বায়ী পদার্থ। আর কিছু শর্ত আছে, আংশিক পাতন কখন করব, সাধারণ পাতন কখন করব। হ্যাঁ, এগুলা জাস্ট
একটু দেখে নিলেই হবে, ওই প্রশ্ন একই রকম, শর্ত কি, কোনটার শর্ত কি। তারপর আছে দ্রাবক নিষ্কাশন, একই কথা, দ্রাবক নিষ্কাশনে কি দ্রাবক ব্যবহার করা হয়, 3-4টা দ্রাবক আছে, হ্যাঁ এগুলা একটু পড়তে হবে। হ্যাঁ, এরপর আছে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির আবিষ্কারক কে, পরীক্ষার প্রশ্ন হতে পারে, যেমন দাগানো আছে দেখো, মিখাইল সোয়েট। ওকে। আর ক্রোমাটোগ্রাফি কিছু বৈশিষ্ট্য আছে, এখান থেকে বৈশিষ্ট্য থেকে যেমন পড়তে হবে এই ক্রমটা কোনটা বেশি পোলার কোনটা কম পোলার, পরীক্ষায় দিতে পারে যে কোন উপাদানটির পোলারিটি বেশি, এভাবে দিতে পারে। আর ক্রোমাটোগ্রাফির তোমার প্রকারভেদ থেকে প্রশ্ন হতে পারে, কোনটি অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ দিয়ে দিতে পারে কলাম ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, সবগুলো অ্যান্সার হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, এভাবে। আর এখান থেকে স্থির মাধ্যম হিসেবে কি ব্যবহার হয়, সচল মাধ্যম হিসেবে কি ব্যবহার হয়, এটাও পরীক্ষায় দিতে পারে প্রশ্ন। আর কলাম ক্রোমাটোগ্রাফির কিছু ব্যবহার আছে, দেখে নিতে হবে। আরএফ এর মান কত থেকে কত হতে পারে, এই যে আরএফ এর কিছু বৈশিষ্ট্য আছে, 1-এর থেকে সবসময়ই কম হবে। এই যে একটা এমসিকিউ দেয় পরীক্ষায়, আরএফ এর কোন মানটি যুক্তিযুক্ত, দেখো আমরা বলেছি 1-এর চেয়ে কম হবে, এটা 1-এর চেয়ে 1, এটা 1-এর চেয়ে বড়, এটা 1-এর চেয়ে বড়, তাহলে অ্যান্সার হচ্ছে ক। হ্যাঁ, তো এইভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার মতো এতটুকুনি। তো যেভাবে বললাম ভাইয়া, তোমরা তোমাদের দাগানো বইটাকে এভাবে ইউটিলাইজ করে পড়বা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই যার যার ডিজায়ার্ড এবং যে যেটার যোগ্য সেই রেজাল্টটা যেন পাও, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো।